নতুন এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এর জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে। এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিছু কমন উপযোগী অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে। তো লক্ষ্য রাখবেন এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। সর্বমোট প্রশ্ন সংখ্যা হচ্ছে এখানে 17টি। এই 17টি প্রশ্ন আপনারা চাইলে খাতায় নোট করে নিতে পারেন। প্রথমেই যে কোয়েশ্চেন দিয়ে শুরু করব সেটি হচ্ছে ওয়েবসাইট চালু করতে কি কি কাজ করতে হয়। আশা করি এই কোয়েশ্চেনগুলোর আনসার আপনারা ডেফিনেটলি দিতে পারবেন, কারণ এই অধ্যায়ের প্রতিটি টপিকের উপর আমি বিস্তারিত আলোচনা করেছি। যারা সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন তাহলে অবশ্যই এই প্রশ্নগুলোর আনসার দিতে পারবেন। ওকে, যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো সিকোয়েন্স আকারে দেখবেন, এতে করে টপিকগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। প্রতিটি ভিডিওর পাশে আমি যে নাম্বার দিয়ে থাকি সেই নাম্বার অনুযায়ী নাম্বারগুলো সিরিয়াল মেনটেন করে যদি আপনারা ভিডিও দেখেন তাহলে অবশ্যই প্রতিটা জিনিস আপনাদের কাছে খুব সহজ মনে হবে। প্রথমে এইখানে যে কোয়েশ্চেন দিয়ে শুরু করব, ওয়েবসাইট চালু করতে কি কি কাজ করতে হয়। ডেফিনেটলি এই কোয়েশ্চেনের আনসার আপনারা জানেন। ওয়েবসাইট চালু করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে। তারপর সেই ওয়েবসাইটের জন্য ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার পর ওয়েবসাইটটিকে একটি সার্ভারে হোস্টিং করতে হবে, অর্থাৎ সার্ভারে রেখে দিতে হবে, এবং চাইলে অপশনাল হিসেবে সার্চ ইঞ্জিনে যুক্ত করার কাজটাও করা যেতে পারে। 2 নম্বর কোয়েশ্চেন এদিকে মুভ করতেছি। হোস্টিং কেন প্রয়োজন বুঝিয়ে লেখো। হোস্টিং মানে হচ্ছে কোনো একটা সার্ভারে আমার ওয়েবসাইটটা রেখে দেয়া, সেটাই হচ্ছে হোস্টিং। তো হোস্টিং আমরা কেন করব? হোস্টিং করার মেইন উদ্দেশ্য হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার পর কোনো একটা সার্ভারে রাখার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে সবাই সেই ওয়েবসাইটটাকে খুঁজে বের করতে পারে, রাইট? সেই ওয়েবসাইটের তথ্যগুলো সবাই যাতে দেখতে পারে। 3 নম্বর কোয়েশ্চেন, হোস্টিং ওয়েবসাইট পাবলিকেশন একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেটা এই মাত্র আলোচনা করলাম। তো অবশ্যই আশা করি এই প্রশ্নের আনসার আপনারা দিতে পারবেন। ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা করো। এখানে দুইটা জিনিসের কথা বলা হচ্ছে, একটা ওয়েব পেজ এবং অন্যটি হচ্ছে ব্রাউজার। তো ওয়েব পেজ কি সেটা নিশ্চয়ই আপনারা জানেন। ওয়েব পেজে আমরা কি করি? বিভিন্ন তথ্য প্রদর্শন করি, ছবি হতে পারে, টেক্সট হতে পারে। তো ওয়েব পেজ হচ্ছে বিভিন্ন জিনিস, বিভিন্ন তথ্যের একটা সম্মিলিত একটা জিনিস। ওকে, তো সেই ওয়েব পেজে যা যা তথ্য থাকে সেটা কার মাধ্যমে আমরা দেখাতে পারবো? ব্রাউজারের মাধ্যমে দেখাতে পারবো, কারণ ব্রাউজার হচ্ছে এমন একটি টুল যা কি করবে, একটা ওয়েব পেজে যা যা আছে তা প্রদর্শন করবে, সংরক্ষণ করবে, কিংবা সেই তথ্যগুলো খুঁজে বের করবে। ওকে, সো এই বিষয়টা মনে রাখবেন, ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্কটা। www.mangoinfo.com এই জিনিসটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো আমি এটা এখানে লিখে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। লক্ষ্য রাখবেন আপনারা www.mangoinfo.com। তো এটা ব্যাখ্যা করতে হবে, পরীক্ষা যদি এরকম থাকে ডেফিনেটলি আপনারা বুঝতে পারতেছেন এটা হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস। ওয়েবসাইটের অ্যাড্রেসকে আমরা ইউআরএল বা ডোমেইন নেমও বলে থাকি। তো ডোমেইন নেমগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ ডোমেইন নেমগুলো ব্যবহার করে এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটটাকে আমরা খুঁজে বের করতে পারবো। ডোমেইন নেমগুলো সাধারণত পৃথক পৃথক অংশে বিভক্ত থাকে। ডট যেখানে আছে সেই অংশগুলো লক্ষ্য রাখবেন, ডট দ্বারা পৃথক পৃথক অংশে বিভক্ত থাকে। www.mangoinfo.com কম হচ্ছে আপনারা যেমনটা জানেন টপ লেভেল ডোমেইন। এই টপ লেভেল ডোমেইন দ্বারা আমরা কি করতে পারি? কোনো একটা কোম্পানি কি ধরনের সেটা বুঝতে পারি। .com মানে হচ্ছে কমার্শিয়াল, সেটা হচ্ছে একটা বাণিজ্যিক ওয়েবসাইট। ম্যাঙ্গো ইনফো হচ্ছে সেই ওয়েবসাইট, সেই কোম্পানির নাম। তো এখানে সাধারণত কোম্পানির নাম ব্যবহার করা হয়। তারপর যেটা www. এটা হচ্ছে হোস্টের নাম। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে আমরা কানেক্টেড করে দিলাম এই ওয়েবসাইটটাকে, তো এটা হচ্ছে হোস্টের নাম। ওকে, সো এই বিষয়টা মনে রাখবেন, এটা হচ্ছে ফার্স্ট লেভেল ডোমেইন, রাইট। তারপর যেটা ডোমেইন নেমের গুরুত্ব, ডোমেইন নেম খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ ওয়েবসাইট চালু করার পর সেই ওয়েবসাইটের একটা অদ্বিতীয় নাম দিতে হবে, এমন একটা নাম দিতে হবে যেটা কারোর সাথে মিলতে পারবে না, এবং সেই নামের মাধ্যমে কেউ আমার ওয়েবসাইটটা খুঁজে বের করবে। তো সেই জন্য অবশ্যই ডোমেইন নেম খুবই ইম্পর্টেন্ট। ওকে, ডোমেইন নেমে www থাকে কেন সেটা ব্যাখ্যা করো। ডোমেইন নেমে www থাকার উদ্দেশ্য হচ্ছে আমার এই ওয়েবসাইটে, সাপোজ এটি আমার একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নাম দেওয়া আছে, এখানে আমার কোম্পানির নাম এবং এখানে টপ লেভেল ডোমেইনটাও দেওয়া আছে। তো এই ওয়েবসাইটটাকে যদি আমি ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে চাই, অর্থাৎ পৃথিবীর সকল ওয়েবসাইট বা ইন্টারনেটে যদি যুক্ত করতে চাই, যাতে করে কেউ খুব সহজেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে খুঁজে বের করতে পারে, সেক্ষেত্রে আমি ওয়ার্ল্ড ওয়াইড এই www সাধারণত এটা ব্যবহার করা হয়। ওকে, সো এই জন্য ডোমেইন নেমে www থাকে, কারণ www হচ্ছে এমন একটা সেন্টার যেখানে আমাদের ওয়েবসাইটটাকে রাখার পর সবাই সেটাকে খুঁজে বের করতে পারবে। ওকে, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ডোমেইন নেমটা কেন রেজিস্ট্রেশন করতে হবে? একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার কারণটা হচ্ছে আপনি চাইলে কোনো একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে অবশ্যই একটা ওয়েবসাইটকে খুঁজে বের করতে পারবেন। সাপোজ এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ধরা যাক আমার ওয়েবসাইটটা খুঁজে বের করতে পারবেন, কিন্তু এভাবে খুঁজে বের করা, এই আইপি অ্যাড্রেস মনে রাখা অনেক কঠিন, বিধায় আমরা কি করি? ইংরেজি ক্যারেক্টারের সাহায্যে ডোমেইন নেম দেই। সাপোজ এটা হচ্ছে www.studywithanis.com, একটা ডোমেইন নেম দেওয়া হলো studywithanis.com।
সো আপনি এটা খুব সহজেই মনে রাখতে পারবেন কম্পেয়ার যদি এটার সাথে করি আমরা, সেক্ষেত্রে এই ডোমেইন নেমের একটা নির্দিষ্ট অদ্বিতীয় নাম থাকতে হবে যেটা কারোর সাথে মিলতে পারবে না, তাই না? তো সেই জন্য আমাদের ডোমেইন নেমটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার উদ্দেশ্য হচ্ছে এই নামটা আর কেউ ব্যবহার করতে পারবে না এবং অবশ্যই নির্দিষ্ট সময়ের জন্য এই নামটা আমি ব্যবহার করতে পারবো। ওকে, সো সেই জন্য ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়। অবশ্যই আপনার নামটা যাতে অদ্বিতীয় থাকে, যাতে এই নামটা কেউ ব্যবহার করতে না পারে, সেই জন্য ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। ওকে, আইপি অ্যাড্রেস দিয়েও ওয়েবসাইট ভিজিট করা যায়, যেটা একটু আগে ব্যাখ্যা করলাম। অবশ্যই এই আইপি অ্যাড্রেস দিয়ে হয়তো বা আপনারা আমার ওয়েবসাইটটা খুঁজে বের করতে পারবেন। ধরে নিন এটা আমার ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস এবং এটা আমার ওয়েবসাইটের ডোমেইন নেম। তো এই আইপি অ্যাড্রেস দ্বারা অবশ্যই আমার ওয়েবসাইটটা খুঁজে বের করতে পারবেন, কিন্তু হয়তো বা আইপি অ্যাড্রেসটা মনে রাখা সবসময় ইজি ম্যাটার হবে না। আপনার ফেসবুকের আইপি অ্যাড্রেস দ্বারা ফেসবুক খুঁজে নিতে পারেন, ইউটিউবের আইপি অ্যাড্রেস দ্বারা ইউটিউব খুঁজে নিতে পারেন, কিন্তু আইপি অ্যাড্রেসের তুলনায় ডোমেইন নেম মনে রাখা তুলনামূলক সহজ। আইপি অ্যাড্রেসের যে ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক, একটু আগে যেটা ব্যাখ্যা করলাম, তো এই কোশ্চেন এখানে ব্যাখ্যা করতেছি না। প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট ব্যাখ্যা করো। প্রতিনিয়ত পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট ব্যাখ্যা করো। দ্যাট মিনস প্রতিনিয়ত পরিবর্তনশীল ওয়েবসাইট হচ্ছে আমরা যেমনটা জানি ডায়নামিক ওয়েবসাইট। ডায়নামিক ওয়েবসাইট, বর্তমানে ডায়নামিক ওয়েবসাইটের চাহিদা অনেক। কারণটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইটের তথ্যগুলো যখন রান টাইমে ডায়নামিক ওয়েবসাইটের তথ্যগুলো পরিবর্তন হতে পারে। সাপোজ আপনারা যখন ক্রিকেটের স্কোর দেখেন, ক্রিকেট খেলা চলাকালীন সময় কি হতে পারে, যে স্কোরগুলো চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইটের একটা উদাহরণ। স্ট্যাটিক ওয়েবসাইট যেটা অপরিবর্তিত তথ্য সবসময় প্রদর্শন করে, বা ডায়নামিক ওয়েবসাইট রান টাইম অর্থাৎ চলাকালীন সময়ে কি করতে পারে, পরিবর্তনশীল তথ্য প্রদর্শন করতে পারে। ওকে, আর ডায়নামিক ওয়েবসাইট তৈরি করার জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো জানা লাগে, সেগুলো অলরেডি আমি ব্যাখ্যা করেছি আমার ভিডিওতে। পিএইচপি জানা লাগবে, তারপর জাভা স্ক্রিপ্ট, জেএসপি, এরকম কিছু ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। ওকে, এবং ডায়নামিক ওয়েবসাইটগুলোকে আপনারা ডাটাবেজের সাথে কানেক্ট করে তথ্যগুলো পরিবর্তন করতে পারবেন। HTML ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো। HTML খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ, এটা শেখা অনেক সহজ এবং এটা যে কোনো ব্রাউজার সাপোর্ট করে। এবং HTML এর সাহায্যে যদি কোনো একটা ওয়েব পেজ তৈরি করেন, সেটার সাইজটা অনেক কম থাকে এবং খরচও অনেক কম। HTML এর সাহায্যে যদি আপনার কোনো একটা ওয়েব পেজ ডিজাইন করেন। ওয়েব পেজ ডিজাইনে HTML এর গুরুত্ব এইমাত্র ব্যাখ্যা করলাম, সো এই কোশ্চেন এখানে ব্যাখ্যা করার দরকার নেই। 14 নম্বর কোশ্চেন, HTML এর ট্যাগ গুরুত্বপূর্ণ। অবশ্যই HTML এর ট্যাগ গুরুত্বপূর্ণ, কারণ HTML এর প্রাণ হচ্ছে ট্যাগ। ট্যাগ ছাড়া HTML কোড লেখা সম্ভব না। এবং ট্যাগগুলো কিভাবে তৈরি করতে সেটা আপনারা জানেন। ট্যাগে ওপেনিং কার্লি ব্রেস দিতে হবে, তারপর কোনো একটা কিওয়ার্ড বসিয়ে তারপর আমরা ক্লোজিং কার্লি ব্রেস দিই। তো এই হচ্ছে ট্যাগ। ট্যাগ দুই ধরনের থাকে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। যেমনটা আপনারা জানেন, ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে আমরা এরকম ব্যাকওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে থাকি। ওকে, রাইট। এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেনে, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ ব্যাখ্যা করো। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট, ওকে, আশা করি এই কোয়েশ্চেনে আপনারা আনসার দিতে পারবেন, কারণ ফন্ট ট্যাগ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে। ফন্ট ট্যাগের কিছু অ্যাট্রিবিউটের মধ্যে একটা অ্যাট্রিবিউট বলতে হবে ফেস। এই ফেসের মধ্যে কোনো একটা ফন্টের নাম আপনারা দিতে পারবেন। তারপর আরো কিছু অ্যাট্রিবিউট আমি দেখাচ্ছি। ফন্টের সাইজ কন্ট্রোল করতে পারবেন, এই সাইজ অ্যাট্রিবিউট দ্বারা এখানে কোনো একটা সাইজ আপনারা দিতে পারবেন, সাপোজ 20 পিক্সেল দিলাম। তারপর কালারও ইউজ করতে পারবেন, কালার অ্যাট্রিবিউট দ্বারা এখানে যে কোনো কালার, ব্ল্যাক, হোয়াইট আপনারা দিতে পারবেন। তো এই হচ্ছে ফন্ট ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট। পরবর্তী কোয়েশ্চেন, বর্তমানে ওয়েব পেজে হাইপারলিংক একটি গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো। অবশ্যই ওয়েব পেজে হাইপারলিংক বা লিঙ্কিং করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাইপারলিংকের সাহায্যে একটি পেজ থেকে অন্য একটি পেজে কিংবা একটি ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে আমরা যেতে পারি। তাই আপনার ওয়েবসাইটে হয়তো বা গুগল, ইউটিউবে এরকম অনেকগুলো বড় বড় ওয়েবসাইটের লিঙ্ক আপনি দিতে পারেন। দুঃখিত, একটু সময় নিয়েছি। সো অবশ্যই হাইপারলিংক একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখানে আপনারা মনে রাখবেন হাইপারলিংক কিভাবে তৈরি করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন। এ দ্বারা হাইপারলিংক ট্যাগ সাহায্যে আমরা হাইপারলিংক তৈরি করতে পারি। এইচরেফ অর্থাৎ হাইপারটেক্সট রেফারেন্সের মধ্যে আমরা যেই জায়গায় যাব অর্থাৎ যে পেজের সাথে লিংক করব সেই পেজের বা ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিতে পারি। তারপর কিছু টেক্সট আপনারা দিতে পারেন এবং ক্লোজিং হাইপারলিংক ট্যাগ এখানে আমরা ব্যবহার করে থাকি। ইমেজ ট্যাগ বুঝে লেখো। সবার শেষে যে কাজটা আমরা দেখব ইমেজ ট্যাগের ব্যবহার। ইমেজ ট্যাগের সাহায্যে আমরা ওয়েব পেজে ইমেজ যুক্ত করতে পারি এবং ইমেজ ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ অর্থাৎ এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। এবং ইমেজ ট্যাগে একটা অ্যাট্রিবিউট মাস্ট ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে সোর্স। এই সোর্সের মধ্যে আমরা বলে দেবো যে ইমেজটা ব্যবহার করতে যাচ্ছি। তো লক্ষ্য রাখবেন ইমেজ ট্যাগটা হচ্ছে একটা এমটি ট্যাগ। এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে মতামত জানিয়ে দেবেন কোন কোন টপিকের উপর আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন।